গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস পাখি আমার একলা পাখি। পড়ছি এর ৩য় পর্ব। আমি চায়ের খোঁজে রান্নাঘরের দিকে যাচ্ছি। বারান্দায় মার সঙ্গে দেখা। মা বললেন, বৌমা কোথায় গেছে রে? আমি বিরক্ত হয়ে বললাম, আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করলে না কেন? সে তো বলল সেগুন বাগিচায় গেছে। তাহলে সেখানেই গেছে। আচ্ছা মা, ব্যাপারটা কি শুনি তো। মা খানিক্ষণ ইতস্তত করে বলল, বৌমা নাকি সিনেমা করছে, নায়িকার বোনের কি একটা চরিত্র। বলল কে তোমাকে? পত্রিকায় লেখা হয়েছে, ছবি ছাপা হয়েছে। তুই জানিস না কিছু? জানি, তোমরা যা ভাবছ তা নয়। বিয়ের আগে ওরা কিছু বন্ধুবান্ধব মিলে শর্ট ফিল্ম বানানো শুরু করেছিল। কাজ বন্ধ ছিল, এখন আবার শুরু হবার কথা। বিয়ের পর আবার সিনেমা কি? বিয়ের আগে যা করেছে করেছে। বিয়ে করে তো পাপ করেনি যে সব ছেড়ে দিতে হবে। পাপ পুণ্যের কোনো ব্যাপার না। তুই তোর বউকে দিয়ে অভিনয় করাতে চাস, করাবি, এটা তোর ব্যাপার। পত্রিকায় যেসব লেখা ছাপা হয় পড়তে ভালো লাগে না। আত্মীয় স্বজনরা পড়ে, তারা মজা পায়, হাসাহাসি করে। কি লেখা হয়েছে? মা গম্ভীর গলায় বলল, মুনিয়ার কাছে কাগজটা আছে, পড়ে দেখ। আমি মুনিয়ার কাছ থেকে কাগজটা নিয়ে এলাম। নিজের ঘরে ঢুকে পাতা খুলে রীতিমতো চমৎকৃত। পুরো পাতা ভর্তি রূপার ছবি। লেখার শিরোনাম হচ্ছে, তিনি নগ্ন হতে রাজি। বেশ দীর্ঘ প্রতিবেদন, পুরো ৩ কলাম ছাপা হয়েছে। নিজস্ব প্রতিবেদক জানাচ্ছেন, শর্ট ফিল্ম সজনে ফুলের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ছবির তরুণ পরিচালক মোহাম্মদ জোবায়েদ এই প্রতিবেদককে জানিয়েছেন যে সামান্য কিছু প্যাচওয়ার্ক ছাড়া ছবির সব কাজ শেষ হয়েছে। জুন মাস নাগাদ ছবিটি সেন্সর বোর্ডের নিকট পাঠানো হবে। ছবিতে একটি খোলামেলা দৃশ্য আছে, যে কারণে সেন্সর বোর্ড ছবিটির ব্যাপারে আপত্তি তুলতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন। তিনি বলেন, জাতীয় সেন্সর বোর্ডে কিছু তথাকথিত নীতিবাগীশ লোক আছেন যারা পান থেকে চুন কষলেই গেল গেল বলে হইচই শুরু করেন। সহজ বাস্তবতাকে স্বীকার করে নেবার মানসিকতা তাদের নেই। আমাদের ছবিতে কিছু খোলামেলা দৃশ্য আছে, যা গল্পের প্রয়োজনে এসেছে এবং খুব শিল্পসম্মতভাবে এসেছে। কোনো মুক্ত বুদ্ধির মানুষই এই দৃশ্য নিয়ে আপত্তি তুলবেন না। মোহাম্মদ জুবায়েদ ক্ষোভের সঙ্গে বলেন, বর্তমান সেন্সর বোর্ডের সদস্যদের মধ্যে মুক্ত বুদ্ধির ব্যাপারটা একেবারেই নেই। তাদের সবার দৃষ্টি একচক্ষু হরিণের মতো। সজনে ফুল ছবির খোলামেলা দৃশ্য নিয়ে অভিনেত্রী রূপা চৌধুরীর সঙ্গে কথা বলে ছবিতে অভিনয় প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হলে রূপা চৌধুরী বলেন, নগ্ন হওয়াটাকে তিনি কিছু মনে করেন না। তিনি বলেন, ঈশ্বর আমাদের এই পৃথিবীতে নগ্ন করে পাঠিয়েছিলেন। এই সত্যটি মনে রাখলেই সব সমস্যা সমাধান হয়ে যায়। এই প্রতিবেদক ঠাট্টা ছলে রূপা চৌধুরীকে জিজ্ঞেস করেন, আপনি কি নগ্ন হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন? রূপা চৌধুরী হাসতে হাসতে বললেন, আমি পারব, তবে সেই দৃশ্য আপনারা সহ্য করতে পারবেন না। পত্রিকায় রূপার যে ছবিটি ছাপা হয়েছে সেটি ভদ্র ছবি, তবে প্রতিবেদন পড়বার পর ছবিটির দিকে তাকালেই পাঠকদের চোখে একটি নগ্ন মেয়ের ছবি ভেসে উঠবে। আমি পত্রিকা হাতে দীর্ঘ সময় চুপচাপ বসে রইলাম। এ কি সমস্যা? বাবু এসে বলল, দাদা, ভাবি নাকি সিনেমা করছে। আমি বললাম, হ্যাঁ। ছবিটা দেখতে চাচ্ছি, পরীক্ষার পর রিলিজ হবে তো? জানি না। কাহিনীটা কি তুমি জানো? না। রূপা এলো সন্ধ্যার পর। কুচকুচে কালো রঙের একটা টয়োটা গাড়ি রূপাকে নামিয়ে দিয়ে গেল। রূপা দোতলায় উঠে এলো লাবণ্যকে কোলে নিয়ে। বাইরে থেকে এলেই রূপা কিছুটা সময় লাবণ্যের সঙ্গে কাটাবে। রূপা লাবণ্যকে নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। আমার দিকে ফিরেও তাকালো না। লাবণ্যের সঙ্গে কথাবার্তা এবং হুটোপুটি হতে থাকল। আমি যে পাশেই আছি তার কাণ্ডকারখানা লক্ষ্য করছি, এ নিয়ে রূপার কোনো মাথা ব্যথা নেই। ও লাবণ্য সোনা, ভুনভুনা, খুনখুনা, ঝুনঝুনা। কি? আপনি কি করছেন? আমি কিছু করছি না। কে আপনাকে আদর করছে? তুমি। তুমিটা কে? তুমি হচ্ছে রূপা। রূপাকে তুমি কি ডাকো? মামি ডাকি। তোমার মামি কি সুন্দর? হ্যাঁ। অল্প সুন্দর না খুব বেশি সুন্দর? খুব বেশি সুন্দর। কিসের মতো সুন্দর? চাঁদের মতো। চাঁদের কবিতাটা বলেন তো লাবণ্য শোনা। বলবো না। বলতে হবে। না, বলবো না। বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। বলবো না, বলবো না। তাহলে একটু হাসেন। হাসবো না। তাহলে একটু কাঁদেন, প্লিজ 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 লাবণ্য। কাঁদবো না। তাহলে একটু নিচে গিয়ে বলুন তো আমাকে এক কাপ চা দিতে। লাবণ্য নিচে চলে গেল। আমার মনে হলো আদরের হাত থেকে ছাড়া পেয়ে সে হাঁপ ছেড়ে বেঁচেছে।
রূপা আমার দিকে তাকিয়ে বলল, খবর কি? আমি বললাম, কোনো খবর নেই। সারাদিন ঘরেই ছিলে না কোথাও গিয়েছিলে? ঘরেই ছিলাম। আচ্ছা রূপা, শোনো, তুমি আমাকে বললে সেগুন বাগিচায় নামিয়ে দিতে, তারপর আমাকে না নিয়ে চলে গেলে। শেষ মুহূর্তে তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করল না। রূপা বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকেই বলল, সারাদিন ঘরে বসে আছো, এটা তো ভালো কথা না, বাইরে থেকে ঘুরে টুরে এসো। কোথায় যাব? কোনো বন্ধুর বাড়ি যাও, তাস টাস খেলে এসো। সারাক্ষণ ঘরে থাকলে কি হয় জানো? সবার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছা করে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ঝগড়া করার প্রস্তুতি নিচ্ছ। অনেকদিন কারোর বাসায় যাওয়া হয় না, যেতে ইচ্ছা করে না। বন্ধুবান্ধব কারোর সঙ্গে দেখা হলে এড়িয়ে চলার চেষ্টা করি। রিকশায় হুড উঠিয়ে চলাফেরা করি। সেদিন মজিদ বাসায় এসেছিল। আমি বলে পাঠালাম বাসায় নেই, অথচ মজিদের সঙ্গে কথা বললে আমি আরাম পাই। সে মজার কথা বলে খুব হাসাতে পারে। এরকম হচ্ছে কেন আমি জানি না। বিয়ের পর মানুষ খানিকটা বদলায়। এতটা কি বদলায়? মুনিয়ার ধারণা, কাফকার গল্পের নায়কের মতো আমার মেটামরফসিস হচ্ছে। আমি ধীরে ধীরে মানুষ থেকে ফার্নিচার হয়ে যাচ্ছি। আমি বললাম, কি ফার্নিচার হচ্ছে বলে তোর ধারণা? সে বলল, তুমি খুব ধীরে ধীরে একটা ইজি চেয়ার হয়ে যাচ্ছ। সত্যি বোধ হয় তাই। ছিলাম মানুষ, হয়ে যাচ্ছে ইজি চেয়ার। আমি রূপাকে ঘরে রেখে অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম। কোথায় যাব ঠিক করা নেই। রাস্তায় খানিক্ষণ হাঁটব। মোড়ের সিগারেটের দোকান থেকে সিগারেট কিনলাম। দোকানদার আমার চেনা। সে হাসি মুখে বলল, ভাইজান রে তো আজকাল দেখি না। আমি কোনো উত্তর দিলাম না। এক ধরনের অস্বস্তি বোধ করতে লাগলাম। বেটা কি কথার কথা বলছে, না সত্যি সত্যি লক্ষ্য করছে যে আমি আজকাল ঘর থেকে কম বেরোচ্ছি? ভাইজানের শরীরটা ভালো তো? আপনারে কেমন জানি কাহিল লাগতাছে। আমি এই কথারও জবাব দিলাম না। তার এই কথাটা সম্ভবত সত্যি। আমাকে কাহিল যে দেখাচ্ছে তা নিজে বুঝতে পারছি, কারণ রাতে ভালো ঘুম হচ্ছে না। প্রায় জেগে জেগে রাত পার করছি। আমার পাশে শুয়ে রূপা এক ঘুমে রাত পার করে দিচ্ছে। অনিদ্রার রোগীরা সাধারণত দিনে ঘুমিয়ে ক্ষতি পুষিয়ে নেয়। আমার সেই অবস্থাও নেই। দিনে আমি কখনো ঘুমাতে পারি না। সিগারেটের দোকানের সামনে থেকেই আমি রিকশা নিয়ে নিলাম। সেই রিকশা নিয়ে চলে গেলাম শফিকের বাসায়। জানি তাকে পাওয়া যাবে না। সে কখনো রাত 10টার আগে বাসায় ফেরে না। শফিককে না পাওয়াই ভালো। পাওয়া গেলে ঘণ্টা 2 সময় নষ্ট হবে। 2 ঘণ্টার আগে সে ছাড়বে না। শফিক বাসায় না থাকলেও জানবে আমি এসেছিলাম। এক ধরনের সামাজিকতা রক্ষা হবে। আমি নিজেও খানিকটা স্বস্তি পাব যে অকারণে রিকশায় করে ঘুরছি না, কাজে যাচ্ছি। শফিক বাসায় ছিল না। শফিকের ছোট বোন সুমি দরজা খুলে বিস্মিত গলায় বলল, ওমা, কি সর্বনাশ! আপনি? সুমি এবার ইন্টারমিডিয়েট পাশ করেছে। ডাক্তারিতে ভর্তি হবার জন্য দিনরাত পড়াশোনা করছে। কেমন আছিস রে সুমি? আমি তো ভালোই আছি। আপনি এরকম কঙ্কাল হয়ে গেছেন কেন? কঙ্কাল হয়ে গেছি? আয়না নেই আপনার ঘরে? তুই নিজেও তো কঙ্কাল হয়ে গেছিস। হেবি পড়াশোনা হচ্ছে। তা হচ্ছে, তবে লাভ হবে না, গোল্লা খাবো। শফিকে ডেকে দে তো। ভাইয়া বাসায় নেই, ঢাকাতেও নেই, টাঙ্গাইল গেছেন। টাঙ্গাইল কেন? সাহিত্য সভা। ভাইয়া হচ্ছে বিশেষ অতিথি। বলিস কি? আমাকে নিয়ে যাবার জন্য খুব ঝোলাঝুলি করছিল, আমি যাইনি। খুব ভালো করেছিস। কোনো বুদ্ধিমান লোক সাহিত্য সভায় যায় না। আচ্ছা সুমি, আমি যাই। প্রধান অতিথি সাহেবকে বলিস আমি এসেছিলাম। 1 সেকেন্ড দাঁড়ান। দাদার একটা নতুন বই বের হয়েছে, বইটা নিয়ে যান। বই বেরিয়েছে মানে? ও বই লিখল কবে? বিয়ের পর তো আপনি নির্বাসিত জীবনযাপন করছেন। ভাইয়া বই লিখে ছাপিয়ে ফেলেছে। 1200 কপি ছাপিয়েছে। বন্ধুবান্ধবকে ধরে ধরে জোর করে বই কেনাচ্ছে। আপনার কাছে কি 40 টাকা আছে? 40 টাকা দিয়ে বই নিয়ে যান। বিনা পয়সাতেই আপনাকে দিতাম, ভাইয়া শুনলে রাগ করবে। 40 টাকা আমার কাছে আছে, তুই বই নিয়ে আয়। চা খাবেন? না। খান একটু, কি হবে খেলে? আপনি তো আসেনি না। বিয়ের পর প্রথম এলে মিষ্টি খাওয়াতে হয়। ঘরে কোনো মিষ্টি নেই। চিনি খাবেন? 1 চামচ চিনি এনে দিতে পারি। ফাজলামি ধরনের কথা। সুমি আমার সঙ্গে ফাজলামি ধরনের কথা কখনো বলে না, আজ বলছে। চোখ মুখ কঠিন করেই বলছে। তাকে ক্ষমা করে দিলাম, কারণ অবিশ্বাস্য হলেও সত্য, এই মেয়েটি 2 বছর আগে 9 পাতার একটি প্রেমপত্র লিখে রেজিস্ট্রি করে আমার নামে পাঠিয়েছিল। পুরো চিঠি পড়ার ধৈর্য ছিল না। 2-3 পাতা পড়েই আমার আক্কেল গুরুম। কি সর্বনাশ! শফিকের বাসায় 3 মাস যাওয়া বন্ধ রাখলাম। 3 মাস পর যখন গেলাম, সুমির সঙ্গে খুব স্বাভাবিক আচরণ করলাম। সুমি চা দিতে এসে ক্ষীণ গলায় বলল, আপনি কি কোনো রেজিস্ট্রি চিঠি পেয়েছেন?
আমি চোখ কপালে তুলে বললাম, আমাকে রেজিস্ট্রি চিঠি কে লিখবে? সুমি বিস্মিত হয়ে বলল, কোনো চিঠি পাননি? আমি বললাম, না তো। সুমির প্রণয় উপাখ্যানের এইখানেই সমাপ্তি। চায়ের অপেক্ষায় বসে থাকতে থাকতেই শফিকের বাবা আইডিয়াল গার্লস স্কুলের ইংরেজির শিক্ষক মোজাহার সাহেব এলেন। যতবার তার সঙ্গে দেখা হয় ততবারই আমার মনে হয় তার বয়স অনেকখানি বেড়েছে। আজ দেখি নিচের পাটির একটা দাঁত পড়ে গেছে। তিনি ভারী চশমার আড়ালে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, কে, রঞ্জু? জি। শফিকের খোঁজে এসেছ? জি। বাসায় এসে তাকে পাবে না। বাসার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। সে গ্রামেগঞ্জে সাহিত্য করে বেড়াচ্ছে। কেন্দুয়া উপজেলায় তার একটা চাকরি হয়েছিল, উপজেলা হেলথ অফিসার। সে চাকরি নিল না। তার নাকি ঢাকা ছেড়ে যাওয়া সম্ভব না, তাতে বাংলা সাহিত্য ক্ষতিগ্রস্ত হবে। আমি কিছু বললাম না। তিনি বিড়বিড় করে বললেন, হারামজাদা এখন দাড়ি কামানো বন্ধ করে দিয়েছে। অনেকদিন পরে দেখলাম, চিনতে পারিনি। এই অবস্থা। আবার শুনেছি এর মধ্যে নাকি একটা বই লিখে ছাপিয়ে ফেলেছে। আরে বেটা, তুই হচ্ছিস ডাক্তার, তুই করবি ডাক্তারি, তোর বই লেখালেখি কি? বই লেখার টাকা কোত্থেকে পেয়েছে কে জানে? তোমার কাছ থেকে নিয়েছে নাকি? জি না। আমার ধারণা ওর মার কোনো গয়না টয়না নিয়ে বেঁচে ফেলেছে। ওর মা অবশ্য অস্বীকার করছে। ছেলে ওর চোখের মণি, সারা জীবন খালি ছেলে ছেলে করেছে, এখন বুঝবে ছেলের মজা। সুমি চা এনে সামনে রাখল। মোজার চাচা ঘর ছেড়ে চলে গেলেন। মনে হচ্ছে ইদানিং তিনি চোখেও কম দেখেন। যাবার সময় দরজায় ধাক্কা খেলেন। সুমি বই দিয়ে গেল। আমি তাকে 40টা টাকা দিলাম। সুমি বলল, 15টা বই আমার বিক্রি করার কথা, একটা মাত্র বিক্রি করলাম। আপনি কি আরেকটা কিনবেন? আরেকটা দিয়ে আমি কি করব? ভাবির জন্য নিয়ে যান। আপনি একটা পড়বেন, ভাবি পড়বেন আরেকটা। আরেকদিন যখন আসবো আরেকটা নিয়ে যাব। আজ টাকা নেই। বাকিতে নিয়ে যান, পরে টাকা দেবেন। আচ্ছা যা, নিয়ে আয়। সুমি আরেকটা বই এনে দিল। আমাকে বিদায় দিতে গেট পর্যন্ত এলো। আমি যখন বললাম, যাই সুমি, তখন সে নিচু গলায় বলল, আপনাকে একটা কথা বলি, রাগ করবেন না তো? না, কি কথা? আপনার স্ত্রীর সাথে আপনার নাকি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কে বলল? সুমি চুপ করে রইল। আমিও খানিকক্ষণ চুপ করে থেকে রাস্তায় পা বাড়ালাম। এই নিয়ে সুমির সঙ্গে কথাবার্তা বলার মানে হয় না। বাসায় সঙ্গে সঙ্গে রওনা হলাম না। অকারণে অনেকক্ষণ ঘোরাঘুরি করে রাত 11টা বাজিয়ে ফেললাম। বাসায় ফিরে দেখি রূপা খাওয়া দাওয়া করে ঘুমোবার আয়োজন করে ফেলেছে। লাবণ্যকে নিয়ে এসেছে তার ঘরে। আমার জন্য বিন্দুমাত্র উদ্বেগও লক্ষ্য করলাম না। এত দেরি কোথায় করলাম তাও জানতে চাইল না। আমি নিজ থেকে বললাম, শফিকের কাছে গিয়েছিলাম, ওর একটা বই বেরিয়েছে। রূপা মশারি ফেলতে ফেলতে বলল, আমার কাছ থেকে টাকা নিয়ে বই ছাপালো আর আমাকে বলল না? আশ্চর্য তো। তুমি টাকা দিয়েছ? আচ্ছা, লাবণ্যকে কি তার মার কাছে দিয়ে আসবো, নাকি থাকবে আমাদের সঙ্গে? খাট তো বড়ই আছে, থাকুক, কি বলো? থাকুক। তুমি কি খেয়ে এসেছ? না। খাবে না? না। রূপা মশারির ভেতর ঢুকে পড়ল। আমি শফিকের বই খুলে কয়েক পাতা পড়ার চেষ্টা করলাম। চৈত্রমাসের দুপুরের কথা দিয়ে বইটা শুরু। একটা ছেলেকে দেখা যাচ্ছে ঝাঝা রোদে সাইকেল চালিয়ে যাচ্ছে। হঠাৎ টায়ার ফেটে যাওয়ায় সে মহাবিরক্ত। এই ছেলেটি বোধহয় নায়ক, তবে ছেলেটার নাম লোকমান। লোকমান নামের কেউ কি নায়ক হবে? মনে হয় না। ঔপন্যাসিকরা বাস্তববাদী লেখা যতই লিখুক না কেন, নায়ক নায়িকার নামের ব্যাপারে তারা খুব সাবধান। নায়কের নাম তারা রাখেন শুভ্র, নায়িকার নাম নীলাঞ্জনা। বাতি জ্বালানো থাকবে? আমি বই থেকে চোখ না সরিয়ে বললাম, তোমার কি অসুবিধা হচ্ছে? না, আলো অন্ধকার কোনোটাতে আমার অসুবিধা হয় না। তুমি কি বই শেষ করে তারপর শোবে? বুঝতে পারছি না, ঘুম পেলেই শোব। রূপা হাই তুলতে তুলতে বলল, আজ কেন জানি আমার ঘুম আসছে না। এরকম আমার কখনো হয় না। আমি বললাম, এমন কিছু কি ঘটেছে যার জন্য তুমি ডিস্টার্ব হয়েছ? রূপা বলল, আমি কখনো ডিস্টার্ব হই না। কখনো না? মাঝে মাঝে হয়তো হই, তাতে ঘুমের অসুবিধা হয় না। রূপবতী মেয়েদের ডিস্টার্বনেসের প্রধান কারণ হল তার শরীর। সেই শরীরটাকে আমি তুচ্ছ করে দেখতে শিখেছি। এখন আমার অসুবিধা হয় না। তাছাড়া কি? থাক, অন্য একদিন বলবো। রূপা পাশ ফিরল, হয়তো ঘুমিয়েও পড়ল। লাবণ্য 2 হাতে রূপার গলা জড়িয়ে ধরে আছে, মুখের সঙ্গে মুখ লাগিয়ে রেখেছে।
আমি একই সঙ্গে শফিকের বই পড়ছি এবং রূপাকে দেখার চেষ্টা করছি। বই পড়ার এই হচ্ছে সমস্যা, বইয়ের দিকে তাকিয়ে পড়তে হয়। এমন কোনো ব্যবস্থা যদি থাকত যে কোনো দিকে তাকিয়ে বই পড়া যেত তাহলে ভালো হতো। গান শুনতে হলে গানের দিকে কান পেতে রাখতে হয় না, অথচ বই পড়তে হলে বইয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। এই শোনো। রূপা উঠে বসেছে। আমি বললাম, কি ব্যাপার? খুব ঠান্ডা পানি খাওয়াতে পারবে ফ্রিজ থেকে? ঘুম আসছে না? আসছে, ঘুমোচ্ছিলাম, তৃষ্ণায় ঘুম ভেঙে গেল। আমি পানি আনতে গেলাম। সিঁড়ির গোড়ায় বাবার সঙ্গে দেখা হয়ে গেল। বাবার অনিদ্রা রোগ আছে। বাবার অনিদ্রা রোগটার একটা উপকারী দিকও আছে। গভীর রাতে তিনি যখন দেখেন তার মতো অন্য একজনও জেগে আছে, তিনি অত্যন্ত আনন্দিত বোধ করেন এবং খুশি মনে খানিকক্ষণ গল্প করেন। আমার উপর বাবা অসম্ভব বিরক্ত, কারণ আমি 2 বছর আগে পাশ করেছি, চাকরি বাকরির কোনো চেষ্টা করছি না, বিয়ে করে ফেলেছি কাউকে কিছু না জানিয়ে। অত্যন্ত রূপবতী একজন তরুণী আমার স্ত্রী, যার হাবভাব কেউ কিছু বুঝতে পারছে না, যার উপর প্রচণ্ড রকম রাগ করার কিছু পাচ্ছে না, আবার যাকে ভালোবাসার মতো কিছু পাওয়া যাচ্ছে না। সিঁড়ির গোড়ায় আমাকে দেখে বাবার মুখের কঠিন ভাব একটু নরম হল। তিনি বললেন, এখনো ঘুমোতে যাসনি? আমি বললাম, ঘুম আসছে না। বাবার মুখের কঠিন ভাব আরও নরম হয়ে গেল। তিনি আন্তরিক গলায় বললেন, ঘুম না এলে অস্থির হবার কিছু নেই। প্রতি রাতে 6 ঘন্টা ঘুমোতেই হবে এমন কোনো কথা নেই। নেপোলিয়ান মাত্র 3 ঘন্টা ঘুমোতেন। লা মিজারেবলের লেখক ভিক্টর হিউগো যখন লেখালেখি করতেন তখন দৈনিক গড়ে 2 ঘন্টা ঘুমোতেন। আমি বললাম, ও তাই নাকি? সবাইকে যখন দেখি ঘুমের জন্য মহা ব্যস্ত, তখন আমি মনে মনে হাসি, বৌমা কি ঘুমোচ্ছে নাকি? বাবার সঙ্গে সঙ্গে বললেন, বৌমার কিছু ব্যাপার নিয়ে আমি তোর সঙ্গে ডিসকাস করতে চাই। যদিও খুব ভালো করেই জানি ছেলের সঙ্গে এইসব ব্যাপার ডিসকাস করা উচিত না, তবে ছেলের বয়স যখন 21 ছাড়িয়ে যায় তখন খানিকটা হলেও বন্ধুর পর্যায়ে আসে। আমি তোর সঙ্গে ডিসকাস করতে চাচ্ছি, নট অ্যাজ ফাদার বাট অ্যাজ ফ্রেন্ড। ডিসকাস করুন। সিঁড়িতে দাঁড়িয়ে তো ডিসকাস করা যায় না, আয় আমার ঘরে আয়। রূপার জন্য পানি নিয়ে যাওয়া হলো না। আমি বাবার ঘরে ঢুকলাম। বাবার ঘরটা এই বাড়ির সবচেয়ে বড় ঘর। আগে এ ঘরে বাবা এবং মা ঘুমোতেন, এখন বাবা একাই ঘুমান। মা থাকেন একতলায় মুনিয়ার সঙ্গে, কারণ স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মুনিয়া 2 বার ঘুমের ওষুধ খাবার চেষ্টা করেছে। রাতে তাকে চোখে চোখে রাখতে হয়। বস রঞ্জু। আমি বসলাম। আমার একটু গা ছমছম করতে লাগল। বাবার এই ঘরের শৈশবে অনেকবার আসতে হয়েছে, প্রতিবারই শাস্তি ভোগ করার জন্যে। সেই শাস্তিও বিচিত্র, ফাটের নিচে মাথা দিয়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকা। রঞ্জু। জি? তুই তোর শ্বশুরবাড়ির হিস্ট্রি কিছু জানিস? না। খোঁজ নেওয়ার চেষ্টা হয়নি? না। তোর শ্বশুর যে এক বিদেশি মহিলা বিয়ে করেছিলেন সেটা জানিস? জানি। ওই বিদেশি মহিলার হিস্ট্রি জানিস? না। সে ছিল নর্তকী, নাইট ক্লাবে নাচত। খুব অথেন্টিক সোর্স থেকে খবর পেয়েছি। আমার ছেলেবেলার বন্ধু রহমান ওই দিন কথায় কথায় বলল, বলতে চাইনি, আমি খুঁটিয়ে খুঁটিয়ে বের করেছি। রহমান এবং তোর শ্বশুর একসঙ্গে বাইরে ছিল। সে রূপার মা সম্পর্কে যা বলল ভয়াবহ। সেসব বলতে চাচ্ছি না। নাইট ক্লাবের নর্তকী, এই একটা বাক্যই যথেষ্ট। তাতে কিছু যায় আসে না বাবা। কিছু যায় আসে না? না, 22-23 বছর আগের ইতিহাস নিয়ে মাথা ঘামানোর কি আছে? ইতিহাস নিয়ে মাথা ঘামানোর কিছু না থাকলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইতিহাস পড়ানো হয় কেন? বর্তমানের ভিত থাকে অতীতে। এই যে তোর স্ত্রীর কথাই ধর, তার স্বভাব, তার মানসিকতা সে নিয়ে আসবে তার মা বাবার কাছ থেকে। আমি হাই তুলতে তুলতে বললাম, এটাও ঠিক না বাবা। আমাকে দিয়ে দেখো, আমি কি তোমার মানসিকতা পেয়েছি? তুমি যেরকম আমি মোটেও সেরকম না। কাজ ছাড়া তুমি 1 সেকেন্ডও থাকতে পারো না। আমি ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারি। তুমি মুহূর্তের মধ্যে রেগে আগুন হও, আমি কখনো রাগি না। তুই হচ্ছিস একটা মেষ। মেরি হ্যাড এ লিটল ল্যাম্বের মতো ল্যাপ। এই কথাও তুমি আমাকে অসংখ্যবার বলেছ। আমি কখনো কথা শুনে রেগে যাইনি, এখনো যাচ্ছি না। যাই বাবা, ঘুম পাচ্ছে। বাবা হঠাৎ গলার স্বর বেশ কঠিন করে বললেন, আমি চাই না তুই তোর বউ নিয়ে এই বাড়িতে বাস করিস। তুই অন্য কোথাও উঠে যা। আমি বললাম, আচ্ছা। কথার কথা আমি বলছি না, আমি সত্যি সত্যি তাই চাচ্ছি।
শিগগিরই সব সমস্যার সমাধান করে ফেলব বাবা, এখন যাই। আমি উঠে চলে এলাম। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এসেছি, কিন্তু রূপা ঘুমোচ্ছে। আহ, কি সুন্দর তাকে লাগছে। বাবার ঘরে ডাক পড়েছে। জজিয়তির অভ্যাস তিনি এখনো ছাড়তে পারেননি। কিছুদিন পরপর তিনি জাজ সাহেবের ভূমিকায় নামেন। অভিযোগ আমার বিরুদ্ধে হলেও পুরো বিষয়টির নেপথ্যে যে রূপা আছে তা বুঝতে পারছি, তবে কোন কোন বিষয়ে আলোচনা হবে তা বুঝতে পারছি না। এ জাতীয় বিচার সভা এর আগেও হয়েছে। শুরুটা হয় আন্তরিক ভঙ্গিতে, টিপটে চা থাকে, চা খাওয়া হয়, টুকটাক কথা হয়। শীতকালে বলা হয় বেশ শীত পড়েছে, গরমকালে অত্যাধিক গরম নিয়ে বিরক্তি প্রকাশ করা হয়। চা শেষ হবার পর বাবা তার ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসেন। প্রসঙ্গত উল্লেখ্য, বারান্দার ইজি চেয়ার এই উপলক্ষে বাবার ঘরে নেওয়া হয়। খানিক্ষণ তার পা নাচে, একসময় পা নাচা বন্ধ হয়। তিনি চোখ বন্ধ করে বলেন, রঞ্জু, তোমাকে আমার দু একটা কথা বলার আছে। দেখা যায় দু একটা না, তার অসংখ্য কথাই বলার আছে। বাবার স্মৃতিশক্তি খুব একটা ভালো বলে আমার কখনো মনে হয়নি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার বিষয়ে তার স্মৃতিশক্তি অসম্ভব তীক্ষ্ণ। 4 বছর বয়স থেকে আমি কি কি অপরাধ করেছি তা এক এক করে বলা হয়। মোটামুটি চরিত্র বিশ্লেষণ যাকে বলে। সব অপরাধ নিয়ে কথা বলা শেষ হবার পর সেদিনের আলোচ্যসূচি আসে। ঘণ্টা 2 সময় তাতে লাগে। এই 2 ঘণ্টা সময় বাবা খুব উপভোগ করেন বলেই আমার ধারণা। আজ বাবার বিখ্যাত বিচার সভা বসল রাত 10টায়। এই জাতীয় সভায় পরিবারের সকল সদস্যের উপস্থিতি বাঞ্ছনীয়, কিন্তু বাবু সভা শুরুর আগেই বলল, আমি থাকতে পারব না, পড়া ফেলে এসেছি। বাবা বললেন, 10-15 মিনিটে তোমার পড়া মাথায় উঠবে না, বসো। বাবু গম্ভীর গলায় বলল, আমার পড়াশোনার ব্যাপারটা আমি দেখব, এই বিষয়ে কেউ কিছু বললে আমার ভালো লাগে না। আমি ঠিক ঘড়ি দেখে 20 মিনিট থাকব, এর মধ্যে যার যা বলার বলে শেষ করতে হবে। বলেই বাবু হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। বাবুর এইসব কাণ্ডকারখানার সভার চরিত্র খানিকটা বদলে দিল। সভা পুরনো রুটিন মতো অগ্রসর হল না। আমি অতীতে কি করেছি না করেছি তা আলোচনা করার সুযোগ বাবা পেলেন না, সরাসরি মূল বিষয় চলে গেলেন। আমি সবাইকে এখানে ডেকেছি বৌমা সম্পর্কে দু একটা কথা বলার জন্য। বাবু বলল, ভাবির প্রসঙ্গে কথা বলবেন? ভাবি কোথায়? মা বললেন, তার এখানে থাকার প্রয়োজন নেই। যার প্রসঙ্গে কথা সে এখানে থাকবে না তা কি করে হয়? বাবা বললেন, তুই খুব বিরক্ত করছিস। তার এখানে থাকার প্রয়োজন কেন নেই তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবি। একটা সিনেমার পত্রিকায় তার একটা ছবি ছাপা হয়েছে, সেটা নিয়ে দু একটা কথা বলতে চাই। বাবু বিস্মিত গলায় বলল, ভাবি ছবি করছে, কাজেই সিনেমা পত্রিকায় তার ছবি ছাপা হবেই। খেলাধুলা করলে স্পোর্টস পত্রিকায় ছবি ছাপা হতো। বাবা বললেন, তুই বেশি বকবক করছিস, যা তুই তোর ঘরে গিয়ে পড়াশোনা কর, চলে যা। বাবু ঘড়ি দেখে বলল, 20 মিনিট এখনো হয়নি, 20 মিনিট হোক, তারপর যাব। মা বললেন, যেরকম ছবি ছাপা হয়েছে কোনো ভদ্রঘরের মেয়ে সেরকম ছবি ছাপা হয় না। পুকুর থেকে উঠে আসছে, সারা শরীর ভেজা, শাড়ি গায়ে লেপটে আছে, ব্লাউজ নেই। আমার বলতেও ঘেন্না লাগছে। এই পরিবারের একটা সম্মান আছে, 10 জনের সঙ্গে মিলেমিশে আমাদের থাকতে হয়। আমার বা তোর বাবার বংশে এ জাতীয় ঘটনা ঘটেনি। বাবু বলল, তোমাদের বংশে কোনো অভিনেত্রী ছিল না বলে এ জাতীয় ঘটনা ঘটেনি, অভিনেত্রী থাকলে ঘটত। বাবু, তুই উঠে যা, তোর মাথা গরম হয়ে আছে। বাবু ঘড়ি দেখে বলল, এখনো 10 মিনিট আছে, 10 মিনিট পার হোক, তারপর যাব। 10 মিনিট কেউ কোনো কথা বলল না। চারদিক নিস্তব্ধ। 10 মিনিটকে মনে হলো অনন্তকাল। বাবু উঠে যাবার পর মা বললেন, আমি এই বিষয় নিয়ে বৌমার সঙ্গে কথা বলেছি। বৌমা বলল, সে নাকি ছবি ছাপানোয় সম্মানহানির কিছু দেখতে পায়নি। আমি তাকে বললাম, এ বাড়িতে থেকে এসব জিনিস করা যাবে না। সে বলল, এ বাড়িতে আমি বেশি দিন থাকব না, অল্প কটা দিন। এই কথার মানে কি তাই আমি জানতে চাই। রঞ্জু, সে এই কথা কেন বলল? আমি বললাম, জানি না। সত্যি জানিস না? না। এখন তো জানলি, এখন কি করবি? আমার করার কিছু নেই। ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার। তুই তাকে কিছুই বলবি না? না। ও যে তোকে জাদু করে রেখেছে তা তুই বুঝতে পারছিস না? না। বাবা বললেন,
আমার এই বাড়িতে বাস করে তুমি যে উদ্ধত ভঙ্গিতে কথা বলছ তা আমার কাছে অত্যন্ত বিস্ময়কর বলে মনে হচ্ছে। তুমি কি করবে না করবে তা তোমার ব্যাপার, তবে আমি তোমার জায়গা হলে কঠিন শাস্তির ব্যবস্থা করতাম। আমি বললাম, কিরকম শাস্তি? খুন করার কথা বলছেন? বাবা দীর্ঘ সময় আমার দিকে তাকিয়ে রইলেন, যাকে বলে বাক্যহারা। মুনিয়া অস্বস্তি নিয়ে একবার মার মুখের দিকে একবার বাবার মুখের দিকে তাকাচ্ছে। বাবা বললেন, দেখি এক গ্লাস পানি। মুনিয়া পানি আনতে গেল। তার ফিরে আসতে বেশ সময় লাগল। এই সময়টুকু বাবা চুপচাপ রইলেন, বোধহয় কি বলবেন গুছিয়ে নিচ্ছেন। রঞ্জু। জি। আমার অনেক দিন থেকেই মনে সন্দেহ তুমি মানসিক দিক দিয়ে ঠিক স্ট্যাবল নও। আজ নিশ্চিত হয়েছি। ও, ইনসেনিটি এক ধরনের অসুখ যা দ্রুত বাড়তে থাকে। আমি হাসির একটা ভঙ্গি করলাম। বাবা হতভম্ব হয়ে বললেন, হাসছ কেন? চুপ করে থাকবে না, বলো কেন হাসছ? মুনিয়া বলল, বাবা তুমি বেশি রেগে যাচ্ছ। মা, মিটিংটা থাক। বাবা বললেন, না, আমার কথা শেষ হয়নি। এই বদ ছেলে সাদা চামড়ার এক মেয়ে বিয়ে করে ধরাকে সরা দেখছে। ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বল। সে যেন কালই তার বউয়ের হাত ধরে বাড়ি থেকে বিদায় হয়। আমি শান্ত ভঙ্গিতে ঘরে ফিরে এলাম। রূপা বলল, কি ব্যাপার, তোমাদের কিসের মিটিং? আমি হাই তুলতে তুলতে বললাম, তেমন কিছু না। কোনো সমস্যা হয়েছে? না। সমস্যা হলে আমাকে বলতে পারো। আমি যেহেতু তোমাদের পরিবারের কোনো সদস্য না, আমি তোমাদের সমস্যা অবজেক্টিভলি দেখতে পারব। আমি শফিকের বই হাতে নিয়ে ইজি চেয়ারে গায়ে দিলাম। রূপা বলল, বইটা রাখো তো, আমার দিকে তাকাও। আমি তাকালাম। রূপা বলল, বাবুর সঙ্গে আমার কথা হচ্ছিল। সে বলল, তুমি নাকি একটা খুন করতে চাও, এ পারফেক্ট মার্ডার। সত্যি? আমি জবাব দিলাম না। রূপা বলল, কাকে খুন করতে চাও, আমাকে? আমি চুপ করে রইলাম। আপত্তি না থাকলে বলতে পারো, আমরা দুজন ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারি। মানুষ হিসেবে তুমি বেশ অদ্ভুত, এজন্যই তোমাকে আমার এত পছন্দ। তোমাকে যে আমি প্রচণ্ড রকম ভালোবাসি, সেটা কি তুমি জানো? না। তুমি আসলে কিন্তু জানো, শুধু মুখে বলছো না। তুমিও আমাকে প্রচণ্ড রকম ভালোবাসো, তবে ভালোবেসে সুখ পাচ্ছ না, তাই না? আমি চুপ করেই রইলাম। রূপা বলল, সত্যিকার ভালোবাসার একটা বড় লক্ষণ কি জানো? ভালোবেসে সুখ পাওয়া যায় না, কখনো না। আমি সারাক্ষণ তোমার পাশে থাকলেও তোমার মনে হবে নেই নেই, পাশে কেউ নেই, আর তখনই ভালোবাসার মানুষকে খুন করে ফেলতে ইচ্ছা হয়। আলোচনা অগ্রসর হল না। লাবণ্য এসে ঢুকল, তার কোলে ছোট্ট বালিশ। রূপা বলল, কি খবর লাবণ্য? লাবণ্য গম্ভীর গলায় বলল, তোমাদের বিছানায় কি জায়গা আছে? কেন বলো তো? আমি তোমাদের সঙ্গে ঘুমুব। প্রচুর জায়গা আছে লাবণ্য, প্রচুর জায়গা। আমি ঘুমিয়ে পড়লে মা যদি নিতে আসে, তাহলে কিন্তু মাকে নিষেধ করবে। অবশ্যই নিষেধ করব। লাবণ্য বিছানায় ঘুমিয়ে পড়ল এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই মুনিয়া উপস্থিত হল। সে তার মেয়েকে নিয়ে যেতে এসেছে। রূপা বলল, মেয়েকে তো দেয়া যাবে না। দেয়া যাবে না মানে? ও ঘুমোতে যাবার আগে বলে গেছে ওকে যেন তোমার হাতে তুলে দেয়া না হয়। আমি ওকে কথা দিয়েছি। রাতে ঘুম ভাঙলে কাঁদবে। কাঁদলে তোমার কাছে দিয়ে আসব, এখন তুমি একে নিতে পারবে না। আমি আমার মেয়ে নিয়ে যেতে পারবো না? তুমি কি বলছো? আজ রাতে পারবে না, অসম্ভব। সম্ভব অসম্ভব তুমি আমাকে শেখাতে এসো না। মুনিয়া তার মেয়েকে তুলে নিয়ে গেল। রূপা আমার দিকে তাকিয়ে সহজ গলায় বলল, ঘুমোতে আসো। আমি বললাম, তুমি ঘুমাও, আমি একটু পরে আসছি। আমি শফিকের উপন্যাস নিয়ে বসলাম। উপন্যাসটা গত 10 দিন ধরে পড়ার চেষ্টা করছি। কয়েক পাতা পড়ার পরে বাধা পড়ে, আবার গোড়া থেকে শুরু করি। প্রথম 7 পাতা আমার 10 বার পড়া হয়েছে। এতে মজার একটা ব্যাপার হয়েছে, কোন লাইনের পরে কোন লাইন আমার জানা হয়ে গেছে। একটা পরিচিত গান শুনতে যেমন ভালো লাগে, পরিচিত উপন্যাস পড়তেও দেখি তেমনই আনন্দ। রূপা বলল, 70 পৃষ্ঠার একটা বই শেষ করতে তোমার এতদিন লাগছে? আমি বললাম, বইটা মুখস্থ করার চেষ্টা করছি। ও আচ্ছা। রূপা বিছানায় শুতে শুতে বলল, শফিক কি তোমার খুব ভালো বন্ধু? একসময় ছিল, এখন না। তোমার বন্ধুবান্ধব তেমন নেই, তাই না? কিছু কিছু আছে। নাম বলো তো। আমি চুপ করে গেলাম। পড়ার মাঝখানে বাধা পড়েছে, আবার গোড়া থেকে পড়া শুরু করা দরকার। ঠিক মন বসাতে পারছি না।
রূপা চুল আঁচড়াচ্ছে, বারবার ওই দিকে চোখ চলে যাচ্ছে। রূপা বলল, চা খাবে? না। রূপা বলল, মনে হচ্ছে উপন্যাসটা আবার গোড়া থেকে শুরু করেছ। মুখস্থ হয়েছে খানিকটা? এখনো না। লিখে লিখে প্র্যাকটিস করো, তাড়াতাড়ি হবে। উপন্যাসটা খুব সুবিধার লাগছে না। নায়ক কোনো কাজকর্ম করে না, ঢাকা শহরে ঘুরে বেড়ায়, কখনো সাইকেল, কখনো পায়ে হেঁটে। মনে হচ্ছে তার হাঁটাতেই আনন্দ। ঝাঁঝা দুপুরে শুধু হাঁটে। মাঝে মাঝে একটা বাড়ির সামনে দাঁড়ায়, তৃষিত নয়নে তাকিয়ে থাকে। হঠাৎ হঠাৎ সেই বাড়ির বারান্দায় একজন রূপবতী তরুণীকে দেখা যায়। তাদের মধ্যে কোনো কথা হয় না, দেখা হলো, এই একমাত্র আনন্দ। রূপবতী তরুণীর যে বর্ণনা আছে তার সঙ্গে রূপার খুব মিল। ব্যাপারটা অস্বস্তিকর। মিল আর একটু কম থাকলে ভালো হতো। বাঙালি মেয়ের নীলবর্ণ চোখ খুব বিশ্বাসযোগ্যও নয়। বই বন্ধ করে আমি বারান্দায় এসে দেখি অনিদ্রা রোগে আক্রান্ত আমার জাজ সাহেব বাবা ইজি চেয়ারে বসে আছেন। বাবার ঘর থেকে ইজি চেয়ার আবার ট্রান্সফার হয়েছে বারান্দায়। বাবার হাতে চায়ের কাপ, তিনি নিঃশব্দে চা খাচ্ছেন। গভীর রাতের এই চা তিনি নিজে বানান। তার বানানো চা একদিন খেয়ে দেখতে হয়। তাকে কি বলবো, বাবা এক কাপ চা বানিয়ে দাও? যদি বলি তিনি কিভাবে রিয়্যাক্ট করবেন? রঞ্জু। জি। আজ রাতে তোমার সঙ্গে যেসব কথা বলেছি তার জন্য আমি দুঃখিত এবং খানিকটা লজ্জিত। দুঃখিত এবং লজ্জিত হবার কিছু নেই বাবা। আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। না, ঠিক বলিনি। তোমার উপর অবিচার করা হয়েছে। আই এম সরি। চেয়ারটায় বসো। আমি বসলাম। বাবা চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তোমার প্রতি আমার যে বিশেষ এক ধরনের দুর্বলতা আছে তাকে তুমি জানো? জানি। না, তুমি জানো না। তবে তোমার জানা থাকা প্রয়োজন। জানলে পিতা পুত্রের সম্পর্ক সহজ হবে। আমাদের সম্পর্ক সহজই আছে। সম্পর্ক সহজ নেই, তা আমি যেমন জানি তুমিও জানো। তোমার প্রতি আমার বিশেষ দুর্বলতার কারণ বলি। তোমার জন্মের 1 মাস পরের ঘটনা। আমি তোমাকে কোলে নিয়ে হাঁটছি। ছোট বাচ্চা কোলে নিয়ে হাঁটার অভ্যাস নেই। হঠাৎ কি যে হলো, তুমি আমার কোল থেকে নিচে পড়ে গেলে। এই ঘটনা আমি জানি, অনেকবার শুনেছি। না শোনার কোনো কারণ নেই। এটা একটা ভয়াবহ ঘটনা। তোমার জীবন সংশয় হয়েছিল। এরপর থেকে তুমি যখন উদ্ভট কিছু করো, আমি নিজেকেই দোষ দিই, তোমাকে দিই না। তোমার বিচিত্র কাণ্ড কারখানার জন্য নিজেকে দায়ী করি। আমার মনে হয় মাথায় আঘাত পাওয়ার ফলে তোমার বুদ্ধিবৃত্তি ঠিকমতো বিকশিত হয়নি। এর ফল খুব শুভ হয়নি। তুমি ভয়াবহ ধরনের প্রশ্রয় পেয়েছ। প্রশ্রয়ের ফল কখনো শুভ হয় না। আমার কথা তো শুনলে। এখন তোমার কি কিছু বলার আছে? আছে। বলো, আমি শুনব। খুব পেশেন্ট হিয়ারিং দেব। আমি সহজ গলায় বললাম, বাবা, আপনি কি আমাকে 1 কাপ চা বানিয়ে খাওয়াবেন? জাজ সাহেব বাবা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তাকিয়ে রইলাম সজনে গাছটার দিকে। গাছটা মরে যাচ্ছে, ধীরে ধীরে মরছে। মুনিয়ার ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। মা তাকে সান্ত্বনা দিয়ে কিসব যেন বলছেন। লাবণ্য জেগে উঠেছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মামির ঘরে যাব, মামির ঘরে যাব। ছাদের সিঁড়িতে খটখট শব্দ করতে করতে বাবু নেমে এলো। তার চোখে মুখে চাপা আতঙ্ক। সে আমার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, দাদা, তুমি কি আমার ঘরের দরজায় কড়া নেড়েছ? কখন? এই ধরো 5 মিনিট আগে। না। বাবু চোখ বড় বড় করে বলল, দাদা, একটু আসো তো আমার ঘরে। বাবাকে ইজি চেয়ারে রেখে আমি বাবুর সঙ্গে ছাদে উঠে গেলাম। বাবু বলল, ঘুমোচ্ছিলাম বুঝলে। কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল। আমি বললাম, কে? কোনো উত্তর নেই। আবার কড়া নাড়া। দরজা খুলে দেখি কেউ নেই। ব্যাপার কি বলো তো? আমি শান্ত স্বরে বললাম, ভূত বলেই তো মনে হচ্ছে। ভূত মানে? কি বলছো তুমি? ভূত আবার কি? ভূত হচ্ছে অশরীরী আত্মা। তোদের ফিজিক্স কি ভূত স্বীকার করে না? দাদা, তুমি আবার সামনে থেকে যাও। উদ্ভট সব কথাবার্তা। ভূত? আমি কি কচি খোকা? আমি বললাম, তুই এক কাজ কর, বাতি নিভিয়ে দরজা বন্ধ করে বসে থাক। ভূত হলে আবার কড়া নাড়বে। ওর নিশ্চয়ই ব্যক্তিগত কোনো সমস্যা আছে, তোর সঙ্গে ডিসকাস করতে চায়। দাদা, তুমি নিচে যাও, তোমাকে বলাই ভুল হয়েছে। আমি আমার ঘরে ঢুকে দেখি রূপাও জেগে আছে। রাত 3টা। এই সময় বাড়ির প্রতিটি মানুষ জেগে। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে।
লাবণ্যকে তার বাবা নিয়ে গেছে। 1 ঘণ্টার মধ্যে ফেরত দিয়ে যাবার কথা, ফেরত দেয়নি। 4 ঘণ্টা পার হয়ে গেছে। দুপুরে 1টার সময় নিয়েছে, এখন বাজছে 5টা। শীতের সময় 5টাতেই চারদিক অন্ধকার। মুনিয়ার মাথা খারাপের মতো হয়ে গেছে। আমি বললাম, চোর ডাকাত তো মেয়েকে নেয়নি, মেয়ের বাবা নিয়ে গেছে, ফিরতে দেরি হচ্ছে, হয়তো ট্রাফিক জ্যামে আটকা পড়েছে। মুনিয়া তীক্ষ্ণ গলায় বলল, ট্রাফিক জ্যামে আটকা পড়লে 3 ঘণ্টা লাগবে? তাহলে অন্য কোনো ব্যাপার। তারা হয়তো ঠিক করেছে রাতে একসঙ্গে ডিনার করবে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে। চুপ করো, আমাকে না বলে চাইনিজ রেস্টুরেন্টে নেবে? মেয়ে তার না আমার? দুজনেরই 50-50। আমি 9 মাস পেটে ধরলাম আর মেয়ে দুজনের 50-50? অনুচিত ধরনের ভাগাভাগি তো বটেই, অনুচিত হলেও কিছু করার নেই, সমাজ ঠিক করে দিয়েছে। মুনিয়া এমনভাবে তাকাচ্ছে যেন আমি সেই সমাজ। এক্ষুনি সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। তাকে দেখাচ্ছে বাঘিনীর মতো। আমি বললাম, তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? সমাজের নিয়মকানুন তো আমার তৈরি না। দাদা, তুই ওর খোঁজ নিয়ে আয়। কোত্থেকে খোঁজ আনবো? বাসায় যাব? তুই যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে বাসায় যাওয়াই উচিত। ঠিকানা দে, যাচ্ছি। ঠিকানা জানি না। টেলিফোন নম্বর? মুনিয়া কোনো কথা বলল না। দেখা গেল সে টেলিফোন নাম্বারও জানে না। আমি বিস্মিত হয়ে বললাম, টেলিফোন নাম্বার ঠিকানা তুই কিছু জানিস না? ওই পিশাচটার ঠিকানা আমি রাখব কেন? তা তো বটেই। তার কোনো আত্মীয় স্বজনের ঠিকানা আছে? সেখান থেকে পিশাচ সাহেবের ঠিকানা বের করার একটা চেষ্টা চালানো যেতে পারে। কারো ঠিকানাই আমি জানি না। ওর এক মামা থাকে নারায়ণগঞ্জে, কোথায় জানি না, মোজা কারখানার ম্যানেজার। আমি বললাম, এক্ষেত্রে কিছুই করার নেই, রাত 8টা পর্যন্ত অপেক্ষা কর, এর মধ্যে এসে পড়বে। পিশাচ সাহেব নতুন সংসার পেতেছেন, এর মধ্যে একটা মেয়ে নিয়ে ঢুকবেন না, ঢুকালে তাঁরই যন্ত্রণা। মেয়েকে তোর কাছেই দিয়ে যাবেন, অপেক্ষা করতে থাক। মুনিয়া উঠে চলে গেল। আমি অলস ভঙ্গিতে শফিকের উপন্যাসের পাতা উল্টাচ্ছি। আমারও কিছু করার নেই। রূপা খুব ভোরবেলায় সেজেগুজে বের হয়ে গেছে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করিনি, সেও কিছু বলেনি। শুধু ঘর থেকে বেরোবার সময় বলল, 2 দিন ধরে তুমি দাড়ি গোঁফ কামাচ্ছ না, তোমাকে দেখাচ্ছে ব্যর্থ প্রেমিকের মতো। আজ ফিরে এসে যেন তোমাকে ক্লিন শেভ দেখতে পাই। এই পর্যায়ে আমি খুব সহজেই বলতে পারতাম কখন ফিরবে। বলিনি, বলতে ইচ্ছা করল না। রূপা যখন ঘরে থাকে না তখন আমারও ঘরে থাকতে ইচ্ছা করে না। তারপরেও আজ সারাদিন ঘরেই ছিলাম। এখন আর ঘরে থাকতে ইচ্ছা করছে না। শফিকের উপন্যাসের নায়কের মতো রাস্তায় নেমে পড়তে ইচ্ছা করছে। সাইকেল থাকলে ভালো হতো, সাইকেলে করে ঘুরতাম। শফিকের উপন্যাসের নায়ক লোকমান রাতের বেলা সাইকেলে করে ঘুরে এবং মাঝে মাঝে সাইকেলের সঙ্গে গল্প করে। সাধারণত সাইকেলের সঙ্গে আলাপ আলোচনা খুব দার্শনিক ধরনের হয়। যেমন নায়ক বলল, পথের শেষ কোথায়? সাইকেল টুনটুন করে ঘণ্টা বাজিয়ে ঘণ্টাতেই উত্তর দিল, পথের শুরুতেই হচ্ছে পথের শেষ। তার মানে কি? মানে খুব সহজ, শুরুই শেষ, আবার শেষই শুরু। বুঝতে পারছি না। বুঝতে না পারার কিছু নেই। পথ হচ্ছে জীবনের মতো, জীবনের শেষ হচ্ছে জীবনের শুরুতে, পথের বেলাতেও তাই। তাহলে ভালোবাসার শেষ কোথায়? ভালোবাসার শেষ হচ্ছে ঘৃণার শুরুতে। লোকমান সাহেব এবং সাইকেলের কথাবার্তার এই হচ্ছে সামান্য নমুনা। উপন্যাস যত এগুতে থাকে কথাবার্তা ততই জটিল হতে থাকে। এমন দার্শনিক ধরনের সাইকেল লোকমান কোথায় পেয়েছে কে জানে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস পাখি আমার একলা পাখি। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।